হ্যালো এভরিওয়ান, আজ থেকে একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করছি। সেটার নাম অল ইউ নিড বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমরা প্রথমে এটা বাংলাতেই শুরু করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হতে থাকা বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম এবং সেন্ট্রাল লেভেলে হতে থাকা বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম, যেখানে কিনা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিও পলিটিক্যাল নিউজ, ডিফেন্সের নিউজ এবং আমাদের নেইবারহুডসের বিভিন্ন যে আশেপাশের নিউজ এবং গোটা পৃথিবীর মধ্যে হতে থাকা বিভিন্ন নিউজগুলো আমরা এখানে কভার করব, যেটা কিনা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট থাকবে এবং আমরা এটা টু দ্য পয়েন্টে অ্যাকুরেট ফ্যাক্টসের সাথে আমরা এটাকে কভার করব। কোনো রকম এটা কোনো পলিটিক্যাল নিউজ আমরা এখানে দেবো না। আমরা একটা নন পলিটিক্যাল ওয়েতে একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে, যেটা শুধুমাত্র এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমরা শুধুমাত্র সেটাকে মাথায় রেখেই আমরা এই চ্যানেলটা বানানো এবং আমরা সেই তথ্যই দেবো যেটা কিনা অ্যাকুরেট এবং যেটা কিনা মানে ট্রাস্টেড সোর্সেস থেকেই আছে। আমরা কোনো রকম কোনো ক্লিকবেট টাইপের আমরা কোনো ভিডিও আমরা দেব না, যেটা কিনা ট্রাস্টেড সোর্সেস থেকে আমরা পাবো এবং যেটা কিনা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মিডিয়া সেটাকে কভার করছে। আমরা সেই জিনিসের উপরেই ফোকাস করবো। আমরা কোনো আননেসেসারি এবং কোনো হাইপ ক্রিয়েট করার জন্য বা কোনো মিথ্যে বা কোনো ফিয়ারফুল বা কোনো একটা প্যানিক দিয়ে কোনো ভিডিও করার জন্য, ভিউজের জন্য শুধু ওই ক্লিকবেট বানিয়ে দিয়ে একটা বাজে মানে একটা অ্যাট্রাকটিভ মানে একটা সেই ভয়াবহ সেই থাম্বনেল বানিয়ে দিয়ে ভিডিও বানানো, আমরা সেটা কখনোই করবো না। ঠিক আছে? আমাদের প্রাইমারি টার্গেট থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতে থাকা বিভিন্ন এক্সামস, যেটা কিনা ডাব্লিউবিসিএস হোক, ক্লার্কশিপ হোক, এছাড়া বিভিন্ন যে রেলওয়ের এক্সাম হোক, এসএসসি হোক থেকে শুরু করে বিভিন্ন এক্সামগুলোকে আমরা কভার করবো। এছাড়াও ইউপিএসসি, এনটিপিসি, আমাদের যত কিছু সেন্ট্রালের এক্সাম আছে আমরা সমস্ত কিছু এই জায়গায় কভার করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আমাদের মধ্যে আমরা কি করতে চলেছি, আমরা টু দ্য পয়েন্টে ভিডিও দেবো, নিউট্রাল ভিডিও দেবো অবশ্যই। আমরা কোনো রকম কোনো পলিটিক্যাল মানে এজেন্ডা নিয়ে আমরা কোনো ভিডিও বানাবো না। আমরা শুধুমাত্র এক্সাম ফোকাসডভাবে যতটুকু এক্সামের ওপর জরুরি ততটুকুই আমরা বলবো। থার্ড, অবশ্যই সেটা রিলায়েবল সোর্স থেকে আমাদের সেই ভিডিও আসবে। আমরা রিলায়েবল ট্রাস্টেড যে সোর্সেস আছে আমরা শুধুমাত্র সেই সোর্সেসের ওপর ভর করেই ভিডিও বানাবো। ফোর্থ, অবশ্যই একটা ব্যালেন্সড অ্যানালাইসিস দেওয়ার আমরা চেষ্টা করব, যে ব্যালেন্সড অ্যানালাইসিসটা মানে দেখো, যে কোনো ঘটনার না শুধুমাত্র একটা দিক হয় না। একটা ঘটনা যখন পৃথিবীতে হয় বা আমাদের ভারতবর্ষে হয় বা বিভিন্ন জায়গাতেই যে ঘটনা হয়, বিশেষ করে জিও পলিটিক্যাল জিনিসগুলো, সেগুলো কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল থাকে। ঠিক আছে? সেই অ্যাঙ্গেলগুলো একটা দিক থেকে তুমি সব কিছুকে বিচার করতে পারবে না। যতক্ষণ না অবধি তুমি পুরোপুরি প্রবাবেল সমস্ত অ্যাঙ্গেলগুলোকে জানবে, ততক্ষণ অবধি সেই ঘটনাটার ডেপথে তুমি ঢুকতে পারবে না। তো আমরা চেষ্টা করব সেই পুরোপুরি যতগুলো পসিবল অ্যাঙ্গেল আছে সেটাকে কভার করার। ঠিক আছে? আর আমরা কনসাইজ সামারি ওয়াইজ আমরা করব, মানে কোনো রকম ওই যেরকম আগেও বললাম হাইপ ক্রিয়েট করার জন্য, মানে আননেসেসারি এত ভিডিও বানিয়ে দেওয়ার জন্য ওরকম আমাদের কোনো উদ্দেশ্য থাকবে না। ঠিক আছে? আর আমরা সেটা কখনোই করব না। কোনো ক্লিকবেট ভিডিও এখানে কোনো পাবে না। আমরা কোনো হাইপ ক্রিয়েট করার জন্য, আমি বারবার বলছি, কোনো রকম কোনো ভিডিও না। ঠিক আছে? আর আমরা যেটাই করবো সেটা অ্যাকুরেট ফ্যাক্টসের উপর বেস করে থাকবে। আর সবথেকে ইম্পর্টেন্ট, সেই সব কিছু টু দ্য পয়েন্টে হবে। দেখো, তোমরা প্রত্যেকে ইউপিএসসি বলো বা ডাব্লিউবিসিএসের জন্য যারা প্রিপেয়ার করছো বা গভর্নমেন্ট এক্সামের জন্য যারা প্রিপেয়ার করছো, তোমরা জানো যে তোমাদের কাছে টাইম কতটা ভ্যালুয়েবল। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি এখন এটা নিজে থেকে কভার করতে যাও যে গোটা পৃথিবীতে কী হচ্ছে, ভারতবর্ষে কী হচ্ছে বা আশেপাশে আমাদের কী হচ্ছে, ডিফেন্সের কী হচ্ছে, সমস্ত নিউজ যদি তুমি কভার করতে যাও, সেটা দেখবে তোমার কাছে মানে সারা দিনও কম পড়ে যাবে। তুমি সেটা কখনোই কভার করে উঠতে পসিবল মানে হিউম্যানলি সেটা পসিবল না। ঠিক আছে? তো আমি সেটার উপর নজর রাখবো। আমি চেষ্টা করব যেটা ইম্পর্ট্যান্ট, আমি চেষ্টা করব সেই জায়গাটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেন আমি তোমাদেরকে একটা ক্রিপস একদম সামারাইজড ফর্মে এবং টু দ্য পয়েন্টে যেন সেটাকে আমরা তুলে ধরতে পারি এবং যেটা এক্সামের জন্য রিলেভেন্ট হবে, অবশ্যই সেটাই আমরা করব। ঠিক আছে? এবং এটার জন্য আমরা অরিজিনাল কন্টেন্টকেই ইউজ করব। বোঝাতে পারলাম? এটাই আমাদের চ্যানেলের করার উদ্দেশ্য এবং এটাভাবে আমরা চেষ্টা করব তোমাদেরকে হেল্প করা তোমাদের এই জার্নিতে, এবং তোমরা আমাদের সাথে থেকো। আমি আশা করছি আমি তোমাদের কে অ্যাকুরেট ফ্যাক্টস দিয়ে এবং তোমাদের এই চাকরি পাওয়া, চাকরির যে বলো বা ডাব্লিউবিসিএস বলো, ইউপিএসসি বা এই যে পরীক্ষার প্রিপারেশনের জার্নিতে আমি তোমাদের সাহায্য করতে পারবো বলে আমি অনুমান করছি। এবং আমি ডে বাই ডে আমি দেখো, আমি নিজের সোর্সেস তো অবশ্যই কনফার্ম করি, আমি তোমাদেরকে নিউজ দেবো এবং তোমরাও পাশে থেকো। নিজেদের তোমরা খেয়াল রেখো এবং পরিশ্রম করো এবং তার সাথে পড়াশোনা করো। ঠিক আছে? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাই বাই।
আমি আশা করছি আমি আমার কন্টেন্ট দিয়ে তোমাদেরকে হেল্প করতে পারবো, এবং আমি চেষ্টা করব প্রতিদিন আমাদের পৃথিবী এবং ভারতবর্ষ হতে থাকা বিভিন্ন যে ইনসিডেন্টগুলো আছে সেটাকে টু দ্য পয়েন্টে এক্সাম রিলেভেন্টভাবে তোমাদের কাছে যেন আমরা তুলে ধরতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে এক্সাম রিলেভেন্সি আমরা যেন অবশ্যই রাখতে পারি। ঠিক আছে? ঠিক আছে, আজকের ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা। দেখো, এটা আমার খুব মানে নিজের পছন্দের একটা খুব কী বলবো কোটেশন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটার মানে এটাই যে দেখো, তোমার থেকে বেটার অনেক সময় অনেকেই থাকবে। ঠিক আছে? কখনো এটা ভেবো না যে তোমার থেকে বেটার কেউ নেই। তোমার থেকে বেটার অনেকেই আছে। আর এটা সমস্ত জীবনের প্রত্যেকটা অ্যাসপেক্টে এটা ঠিক। ঠিক আছে? কিন্তু তারপরও তোমাকে সেই কাজটাই করতে হবে যেটা কিনা ইম্পসিবল। ঠিক আছে? তোমার থেকে বেটার আরও যাই থাকুক না কেন, স্টিল তোমাকে ইম্পসিবল কাজটাই করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, আজকের ভিডিও শুরু করা যাক। অরুণাচল প্রদেশে যে এই যে ফ্ল্যাশ ফ্লাডটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি কী, এবং এই ফ্ল্যাশ ফ্লাডটাকে হবার কারণটা কি এটা জানবো, এবং এটা অরুণাচল প্রদেশে কোথায় হয়েছে সেটা জানবো। সেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট। এবং এই ফ্ল্যাশ ফ্লাডটা হওয়ার জন্য যে নেপকো কলোনিতে অনেক বেশি প্রভাবিত হয়েছে, সেই নেপকো কলোনিটা এক্স্যাক্টলি কী এবং সেটা কোথায় অবস্থিত সেটা নিয়েও আমরা এক্স্যাক্টলি জানবো। ঠিক আছে? তো অরুণাচল প্রদেশ নিয়ে আমরা যে পুরো ফ্ল্যাশ ফ্লাডটা হয়েছে মোটামুটি যা ইনফরমেশান আছে সেটা আমরা আজকে গ্যাদার করে নেব। ওকে, ফার্স্ট হচ্ছে যে অরুণাচল প্রদেশ নিয়ে তোমরা জানো যে অরুণাচল প্রদেশ আমাদের লার্জেস্ট নর্থ ইন্ডিয়ান স্টেট, এবং এটা ইন্টারন্যাশনালি তিনটে কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করে। ফার্স্ট মায়ানমার, সেকেন্ড চায়না বা তিব্বত, চায়নাই বলতে পারো, চায়না ওটা তো তিব্বত চায়নাই চলে গেছে, চায়না, অ্যান্ড থার্ড দ্যাট ইজ ভুটান। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি দেখো, চায়নার সাথে বা তিব্বতের সাথে যে বর্ডারটা শেয়ার করে সেটা প্রাইমারিলি যেটা ওখানে গার্ড দেয়, বা প্রাইমারিলি আমি ওয়ার্ডটা বলছি প্রাইমারিলি, সেটা হচ্ছে আইটিবিপি। এবং দ্বিতীয় হচ্ছে ভুটানের সাথে যেটা গার্ড দেয়, যে বর্ডারটা আছে সেটা গার্ড দেয়, সেটা হচ্ছে এসএসবি, সশস্ত্র সীমা বল। এবং থার্ড আসামের এই আমাদের মায়ানমারের সাথে যে বর্ডারটা আছে সেইটা গার্ড দেয় আমাদের আসাম রাইফেলস। এটা এই তিনটে হচ্ছে প্রাইমারিলি ইউজড হয়, এই তিনটে ফোর্স প্রাইমারিলি ইউজড হয়, যদিও টাইম টু টাইম অন্যান্য ফোর্সেসের ডিপ্লয়মেন্ট এখানে হতে থাকে এবং বর্ডারে হতে থাকে। এখানে স্টিপ রিজনস আছে, স্টিপ মাউন্টেন্স আছে, এই সমস্ত কারণের জন্য, বা স্টিপ মাউন্টেন্স আছে, এমনি গ্রিনারি প্রচুর, এখানে বর্ষা প্রতি বছরই বেশি হয়। ঠিক আছে? এবার দেখো, এই যে ফ্ল্যাশ ফ্লাডটা যেটা হয়েছে সেটার আমাদেরকে মোটামুটি এক্স্যাক্ট লোকেশনটা আমাদেরকে দেখতে হবে, কারণ এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট। এই যে এখানটাতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কেই পানওয়ার ডিস্ট্রিক্ট। আমি একটা ফ্লোচার্ট টাইপের করে বোঝানোর চেষ্টা করেছি, দ্যাট ইজ কেই পানওয়ার ডিস্ট্রিক্ট। কেই পানওয়ার ডিস্ট্রিক্ট। ঠিক আছে? এই ডিস্ট্রিক্টটা কিন্তু নামটা মনে রাখতে হবে, কারণ এক্সামে কিন্তু প্রশ্নটা এইভাবে আসতে পারে যে ফ্ল্যাশ ফ্লাডটা যে হয়েছে সেটার এক্স্যাক্ট লোকেশনটা কোথায় ছিল। ঠিক আছে? এবং এটার জন্য কোথায় কোন ভিলেজের ওপর এটা হয়েছে সেটা হচ্ছে পোসা ভিলেজ। ঠিক আছে? তাহলে কোন জিনিসটা মনে রাখতে হবে, দ্যাট ইজ কেই পানওয়ার ডিস্ট্রিক্ট, পোসা ভিলেজ হয়েছে, এবং এর জন্য নেপকো কলোনির ওপর একটা প্রভাব পড়েছে। ওকে, এই যে যেরকম বলছে, আমি একটা এক্সাম মানে একটা প্রশ্ন তো করার চেষ্টা করেছি যে এরকম টাইপের করে তোমাদের এক্সামের ওপর একটা আমি প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখতেই পাচ্ছ কোথায় হয়েছে, সেটার একটাই মাত্র উত্তর, সেটা কেই পানওয়ার ডিস্ট্রিক্ট, পোসা ভিলেজ। ওকে, এই যে ফ্ল্যাশ ফ্লাডটা অ্যাকচুয়ালি হয়টা কারণ কি, সেটার কারণটা নিয়ে আমরা জানবো। সব থেকে প্রধান কারণ যেটা হচ্ছে, দেখো এখানে একটা স্টিপ স্লোপ থাকে। স্টিপ স্লোপ বলতে বোঝা যায় যে মানে বোঝাচ্ছে যে হঠাৎ করে অনেক বেশি উচ্চতা যখন বেড়ে যাচ্ছে সেটাকে হচ্ছে স্টিপ স্লোপ। এবং সেই কারণের জন্য কি হয়, যখন রেনফল হয় তো তখন ওই যে জলটা ওই স্লোপের কারণে খুব তাড়াতাড়ি তার নদীতে চলে আসে। ঠিক আছে? কারণ একটা উঁচু থেকে নিচুতে জলটা তো খুব তাড়াতাড়ি চলে আসছে, সেই কারণের জন্য কি হয়, এই যে কটা নদী আছে, পাহাড়ি অঞ্চলের নদী আছে, সেই প্রত্যেকটা নদীতে জলস্তর যেটা আছে হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, হঠাৎ করে। ঠিক আছে? সেই কারণের জন্য কি হয়, এই ফ্ল্যাশ ফ্লাডটা তৈরি হয়। আচ্ছা, এবার এখানে এই জিনিসটা যখন আরও বেশি ডেডলি কখন হয়ে যায়, যখন এটা হেভি রেনফলটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। হেভি রেনফলটা অল্প সময়ের মধ্যে যখন হয়ে যায় তখন কি হয়, আমাদের যে সয়েল আছে তার বাইন্ডিং ক্যাপাসিটিটা কমে যায়, এবং তার স্যাচুরেশন, ওয়াটার হোল্ডিং স্যাচুরেশন বলতে বোঝাচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি। সেই ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা তাড়াতাড়ি হিট করছে, সেটার কারণে কি হচ্ছে, তার স্যাচুরেশনটা অনেক তাড়াতাড়ি চলে আসে। স্যাচুরেশন বলতে বোঝাতে চাইছে, একটা এক্সাম্পল ধরো, একটা কাদার ডালা আছে।
ঠিক আছে, আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা ধরে নাও একটা কাদার ডেলা আছে, সেই কাদার ডেলাটার উপর তুমি 2 সপ্তাহ ধরে অল্প অল্প করে 1 বালতি জল দিতে থাকো, সেটার উপর তুমি বিশাল কিছু প্রভাব বুঝতে পারবে না। তার কারণ ওই কাদার ডেলাটা পুরোপুরি ওই জলটাকে অ্যাবজর্ব করে নেবে। কিন্তু ওই কাদার ডেলাটার ওপরই তুমি যদি ওই 1 বালতি জলটাকে যদি খুব অল্প সময়ের মধ্যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি দিয়ে দাও, তখন তুমি দেখতে পারবে যে সেটা মানে সেটা তখন কী হবে, একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো তখন কী হচ্ছে, সেটা কি বলা হচ্ছে যে তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা সে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, সে তার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা তাড়াতাড়ি রিচ করে ফেলছে, মানে একদম টার্মিনেট, মানে একদম সর্বোচ্চ অবস্থায় পৌঁছে যাচ্ছে, যেটা কিনা সে ওয়াটারটা হোল্ড করতে পারতো। ঠিক আছে, এবার সেই কারণের জন্য কী হয়, আমাদের যে সয়েল মলিকুলস আছে, সেই সয়েল মলিকুলসগুলো থাকা একে অপরকে যে বাইন্ডিং করে রাখে, একটা যে বাইন্ডিং এনার্জি থাকে, একটা যে বাইন্ডিং ক্যাপাসিটি থাকে, সেটাও লুজ করে যাচ্ছে। এবং সেই কারণের জন্য মাটির যে একে অপরকে ধারণ ক্ষমতা বলতে পারো, বা একটা যে ধরে রাখার ক্ষমতা, সেটা কম হওয়ার জন্য তখন অনেক বেশি ল্যান্ডস্লাইড হয়। তখন এই ফ্ল্যাশ ফ্লাড বা এই যে ডেব্রিস ফ্লো মানে হচ্ছে যেটা হচ্ছে কাদার যে একটা ফ্লো হয়। এ দেখো, আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকে মোরাললেস আমরা এটা জানি যে বন্যার কী জিনিস, ঠিক আছে, কিন্তু এটা আমরা জানি না যে ডেব্রিস ফ্লোটা অ্যাকচুয়ালি কী। ডেব্রিস ফ্লোটা তুমি একটা ভেবে নাও যে যতটা তুমি বন্যার সময় যে জলটা আমরা দেখি, সেটা পুরোটাই যদি কাদা হয়, সেটা দেখতে কেমন লাগবে, দ্যাট ইজ দ্য ডেব্রিস ফ্লো। এবং এটা অত্যন্ত বেশি ভয়ানক, মানে বন্যার থেকে অনেক বেশি ডেঞ্জারাস ওটা। ঠিক আছে, কারণ বন্যার আশেপাশে যদি মেন স্ট্রিমে না, আশেপাশে যদি কেউ পড়ে যায়, তাকে বাঁচানো সম্ভব। কিন্তু এই ডেব্রিস ফ্লোর মধ্যে যদি কেউ পড়ে যায়, তাকে বাঁচানো খুবই কঠিন। ঠিক আছে, আর এই অ্যাডিশনাল ফ্যাক্টর যেগুলো আছে, যেটার জন্য এই জিনিসটা আরও বেশি হয়, অবভিয়াসলি ডিফরেস্টেশন আছে। ঠিক আছে, ডিফরেস্টেশন তো মানে যখন অ্যাকচুয়ালি এটা তো মানুষের জন্যই, যে যখন গ্রিডটা অনেক বেশি বেড়ে যায়, তখন এই প্রবলেমটা তো হবেই। উইক সয়েল বাইন্ডিং, যেটা আমি বোঝালাম, স্টিফ রিভার গ্রেডিয়েন্টসের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। এছাড়া ক্লাইমেট চেঞ্জের জন্য এই জিনিসটা হচ্ছে। এই স্লাইডটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, কারণ হচ্ছে যে দেখো, এই যে কারণটা আছে না, এই কারণটা তোমাদের কিন্তু আসতে পারে, বা এই কারণটা তোমাদের জানাটাও গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, সেই যে ডিজাস্টারটা যেটা হয়েছে, সেই ডিজাস্টারের উপর মোটামুটি আমি একটা টাইম লাইন দেওয়ার চেষ্টা করেছি। যেটা হয়েছে দেখতে পাচ্ছ, 23 তারিখ রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, এবং 24 তারিখ সকালবেলা অবধি প্রচুর বৃষ্টি হয়েছে, মানে অল্প 6 থেকে 7 ঘন্টার সময় অনেক বেশি বৃষ্টি হয়েছে। আমি তো ডাটাতে পেলাম যে 73 মিলিমিটার অবধি বৃষ্টি, মানে 73 মিলিমিটার বৃষ্টি এই 7-8 ঘন্টা কি 10-12 ঘন্টার গ্যাপে হওয়া, মানে এটা অনেক বেশি। এবং সেই বৃষ্টিটা হওয়ার জন্য কী হয়েছে, 6টার সময় ওয়াটার রাইজ র্যাপিডলি ইনক্রিজ করেছে, 6:30টার সময় ওই ফ্ল্যাশ ফ্লাড বা ওই যে ডেব্রিস ফ্লোটা শুরু হয়েছে, এবং সেই কারণের জন্য গিয়ে নেপকো কলোনিতে ইম্প্যাক্টেড হয়ে গেছে। ঠিক আছে, এছাড়াও দেখলাম একটা খুব ইম্পর্টেন্ট যে ব্রিজ আছে, যেটা ন্যাশনাল হাইওয়েকে কানেক্ট করছে, সেটাও অবধি ডিস্ট্রয়েড হয়ে গেছে। এটা খুবই মানে ডেডলি একটা জিনিস হয়েছে। ঠিক আছে, এবার রেনফল যেটা হয়েছে, রেনফলের মধ্যে যেরকম আমি বোঝালাম যে 24 আওয়ার্সের মধ্যে 73 মিলিমিটার রেনফল হয়েছে, মেজরলি খুব শর্ট ডিউরেশনের মধ্যে হয়েছে। সেই কারণের জন্য সয়েলতে স্যাচুরেশন পয়েন্টটা খুব তাড়াতাড়ি হিট করে ফেলছে, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম যে যেটার জন্য কী হতে পারে এক্সেস। সেই কারণের জন্য স্টিম, যে নদীর জল আছে, খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এটা যেভাবে আমি বোঝালাম যে এটা ডেব্রিস ফ্লোটা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট, মানে কেন এত বেশি ভয়াবহ, সেটা তার কারণ যখন একটা ডেব্রিস ফ্লো থাকে, তার তো একটা মাস থাকে না, তো সেই মাসটার জন্য অবভিয়াসলি তার ফোর্সটা অনেক বেশি জেনারেট করতে পারে। ঠিক আছে, সেই জন্য এটা অনেক বেশি ডেডলি হয়। ঠিক আছে, ল্যান্ডস্লাইড এই জিনিসগুলো তো থেকেই থাকে। ঠিক আছে, এই যে ঘটনাটা হয়েছে, আমরা যেরকম বলছি, আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে শুধুমাত্র হয়তো বন্যা জানি। ঠিক আছে, কি হয়তো আমাদের নর্থ বেঙ্গলে যারা আছে, তারা হয়তো এই জিনিসটার সাথে রিলেট করতে পারবে। বন্যার থেকে কিন্তু অনেক ভয়াবহ জিনিসগুলো হচ্ছে এই যে ফ্ল্যাশ ফ্লাড বা ডেব্রিস ফ্লো, মাড স্লাইড, বোল্ডার মুভমেন্ট, এই জিনিসটা। ঠিক আছে, আর যখন এই পাহাড়ি অঞ্চলে যেটা হয়, সেটা মানে পুরোপুরিভাবে এই সব কিছুর একটা কম্বিনেশন, সেই জন্য এটা অনেক বেশি ডেডলি হয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে একটা আমি রিপোর্টস তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক আছে, যে এখানে অলরেডি একজন ডেড, তিনি ওখানকার টিচার ছিলেন। ওনার নাম হচ্ছে বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের উনি টিচার, 35-year-old নির্মলা গুপ্তা। এটা খুবই দুঃখের খবর। এবং এছাড়া যারা 4-5 জন এখনও মিসিং আছে, আমি জানি না, মানে হোপ ফর দ্য বেস্ট, এটাই। এছাড়া অলরেডি সাথে সাথে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, তারা উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। ঠিক আছে, এবং উদ্ধার কাজ এখন অপারেটও কমপ্লিট হয়ে গেছে। আমি যখন ভিডিও রেকর্ড করছি এবং যখন ভিডিও দিচ্ছি, মোটামুটি অল রিকভার্ড, এবং মোটামুটি এখন আগের থেকে অনেকটা সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। ঠিক আছে, এই যে ভিডিওটা, আমি অরিজিনাল ভিডিওটা দেওয়ার এখানে চেষ্টা করেছি, এটা ভিডিওটা দেখো।
দেখলে কি পরিস্থিতি। अभी 6 बजे से शुरू हुआ है पानी आना है। देखो पूरा पत्थर खत्म। ये देखो ये पूरा पत्थर है। ये देखो पूरा अंदर में 10-15 तो पत्थर पूरा खत्म कर दिया। गाड़ी को भी देखो, गाड़ी भी पूरा डैमेज हो गया। वो देखो कैसे आया है पानी, पूरा खत्म। गाड़ी भी कितना गाड़ी ले गया, पूरा गाड़ी ले गया। যাই হোক, এটার জন্য এই আমি অরিজিনাল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেছি। এরপর দেখো, এটার জন্য যে কোথায় ড্যামেজ যেটা হয়েছে, অ্যাকচুয়ালি এটা নেপকো কলোনির 15 থেকে 18টা কোয়ার্টার অলরেডি ড্যামেজড হয়ে গেছে, বা টোটালি বলতে পারো ডিস্ট্রয়েড হয়েছে। এবং এটার জন্য কী হয়েছে, একটা ন্যাশনাল হাইওয়েতে কানেক্টিং একটা ইম্পর্টেন্ট ব্রিজ সেটা অবধি ডিস্ট্রয়েড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা নেপকো, কারণ নেপকোটা নিউজ আছে, নেপকোর পুরো ব্যাপারটা আমরা জেনে নেবো। ঠিক আছে, দেখো নর্থ ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কোঅপারেশন লিমিটেড। এটা এই ফুল ফর্মটা কিন্তু ইম্পর্ট্যান্ট। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কোঅপারেশন লিমিটেড, এটা কিন্তু এক্সামের ক্ষেত্রে আসতে পারে। এটা একটা ইন্ডিয়ান বলতে পারো পাওয়ার জেনারেশনের জন্য একটা নতুন একটা গভর্নমেন্টের একটা কোম্পানি, এবং যেটা কিনা কমপ্লিটলি এনটিপিসি দ্বারা ওন্ড, এবং এটা স্থাপনা করা হয়েছিল 1976-এর 2nd অফ এপ্রিলে, যেটার হেডকোয়ার্টার হচ্ছে মেঘালয়তে, যেটা নাম হচ্ছে শিলংয়ের জন্য। ঠিক আছে, আচ্ছা, এখানে যে দেখছো যে মিনি রত্না ক্যাটাগরি 1, এই যে মিনি রত্না ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, নবরত্না, মহারত্না, এই যে পুরো ব্যাপারটা আমরা আগামী নেক্সট স্লাইডসগুলোতে ডিসকাস করছি। আগে আমরা এই নেপকোটা নিয়ে জেনে নিচ্ছি। দেখো, নেপকো যেটা আছে নর্থ ইন্ডিয়ার মধ্যে, সেটা নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে যেটা আছে, সেটার মধ্যে প্রায় ওখানকার পুরোপুরি 40% এনার্জি সাপ্লাই শুধুমাত্র একা নেপকো করে। ঠিক আছে, যেটা কিনা 2000 মেগাওয়াটের থেকে অনেক বেশি, এবং এটা অ্যাকচুয়ালি প্রাইমারিলি 3টে ভাগে থাকে। সেটা সবথেকে প্রথম হচ্ছে হাইড্রো ইলেকট্রিক, সেকেন্ড হচ্ছে গ্যাস, থার্ড হচ্ছে সোলার। সবথেকে প্রথম যে হাইড্রো ইলেকট্রিক যেটা আছে, সেটা হাইড্রো পাওয়ার মানে যেটা জল থেকে আসে, সেটা 1500 থেকে বেশি। দ্বিতীয় যেটা গ্যাস বা থার্মাল, যেটা 3টে পাওয়ার প্ল্যান্টই আছে, সেটা 500 থেকে বেশি। এবং সোলার যেটা নতুন, এবং এটার একটারই আছে ত্রিপুরাতে, এবং সেটার 5 মেগাওয়াট, এবং সব মিলিয়ে 2000 মেগাওয়াটের থেকে বেশি এনার্জি সাপ্লাই করছে। এবার দেখো, এই যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা আছে, এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের যে টোটাল 8টা পাওয়ার প্ল্যান্ট আছে, এবং 8টা পাওয়ার প্ল্যান্টের নামটা জাস্ট একবার তোমরা শুনে রাখো: কোপিলি, দৈয়াং, রাঙ্গানন্দী, টিউডিয়াল, পারে অ্যান্ড কামিং। এগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো দুটো, সেটা হচ্ছে কামিং, যেটা কিনা অরুণাচল প্রদেশে অবস্থিত, এবং এটা সবথেকে বড় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা কিনা 600 মেগাওয়াটের এনার্জি সাপ্লাই করে। সেকেন্ড ইজ রাঙ্গা নদী, যেটাও কিনা অরুণাচল প্রদেশে অবস্থিত। গ্যাস প্রজেক্টের মধ্যে 3টে আছে, যেটা আসামে, একটা ত্রিপুরা আগরতলাতে, আর একটাও ত্রিপুরাতে আছে। ঠিক আছে, যার মধ্যে সবথেকে বড়টা হচ্ছে আসামে। সোলারের যেটা একটাই বললাম, সেটা একটাই আছে, যেটা হচ্ছে মোনারচাক, যেটা কিনা ত্রিপুরাতে অবস্থিত। এবং এটার যে মেজর ক্যাপাসিটি বা মেজর অ্যাচিভমেন্ট তুমি যদি বলতে পারো, সেটা দেখো, 40% একটা এনার্জি সাপ্লাই করা মানে এটা বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, এবং এটা একই সাথে মনে রাখতে হবে হাইড্রো, যেটা সবথেকে বেশি এনার্জি সাপ্লাই করছে, 1500 বেশি। সেকেন্ড ইজ থার্মাল, যেটা 500 বেশি। থার্ড ইজ সোলার। এই তিনটে মিলিয়ে মোর দ্যান 40% এনার্জি সাপ্লাই, 2000 মেগাওয়াটের বেশি এনার্জি সাপ্লাই পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াকে এটা করে রাখে। এবং যার মধ্যে কামেং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা সবথেকে বড়, এবং এটা টার্গেট হচ্ছে 2037 অবধি অরুণাচল প্রদেশের 14,000, ঠিক আছে, 14,000 মেগাওয়াটের বেশি হাইড্রো ক্যাপাসিটি শুধুমাত্র অরুণাচল প্রদেশে, বা মানে এম তো পুরো নর্থ ইস্টার্নেই আছে, বাট মেন হচ্ছে অরুণাচল প্রদেশে, যাতে 2037-এর মধ্যে যেন করে ফেলতে পারে। ঠিক আছে, 14,000 মেগাওয়াটটা টার্গেট। এবার দেখো, সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, এটা যখন তৈরি হয়ে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক আগেই 4টে ভাগে, বেসিক্যালি ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের ওপর, অটোনমির ওপর, এবং সাইজের ওপর বেস করে 4টে ভাগে বিভিন্ন কোম্পানিকে বা প্রজেক্টসকে ভাগ করে নেয়। এবং তার মধ্যে সবথেকে প্রথম এবং সবথেকে বড় হচ্ছে মহারত্না, তারপর হচ্ছে নবরত্ন, তারপর হচ্ছে মিনিরত্ন। মানে এই যে হায়ারার্কিটা মনে রাখবো, সবথেকে প্রথম হচ্ছে মহারত্না, যেটা সবথেকে ফাইন্যান্সিয়ালি সবথেকে বেশি, সবথেকে অটোনমি তার বেশি, তার সাইজ অনেক বেশি। নবরত্ন হচ্ছে মাঝারি, আর ছোটো যেটা হচ্ছে মিনিরত্ন। মিনিরত্নরও আবার দুটো ভাগ আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। সেটা ইনকাম প্রি ট্যাক্সের একটা রেভিনিউ বা প্রফিটের ওপর বেস করে, সেটা পরে ভিডিও লাস্টে দেখতে পাবে। ঠিক আছে,
দেখো মহারত্নার মধ্যে যেটা বললাম, মহারত্নার এক্সাম্পলগুলো একবার জাস্ট শুনে নাও। সেটা এনটিপিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোঅপারেশন, ইন্ডিয়ান অয়েল কোঅপারেশন, কোল ইন্ডিয়া লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কোঅপারেশন লিমিটেড। এবং নবরত্নার মধ্যে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইন্ডিয়া লিমিটেড, কন্টেনার কোঅপারেশন অফ ইন্ডিয়া, রাইটস লিমিটেড, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি। এগুলো হচ্ছে নবরত্নার মধ্যে ছিল। এবং মিনি রত্ন যেটা ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এর মধ্যে অবভিয়াসলি নেপকো, যেটা আমরা দেখলাম নেপকো আছে। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবে যে নেপকো কিন্তু ক্যাটাগরি 1, ভুল করে যেন ক্যাটাগরি 2 যেন না হয়ে যায়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নেপকো, তারপর এয়ারপোর্ট অথরিটি, আর হচ্ছে মহানদী, যে কোল ফিল্ডের ক্ষেত্রে থাকে সেটা। ঠিক আছে। এবার ক্যাটাগরি 2 এর মধ্যে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট, সেটা ব্রডব্যান্ড আছে, মেলকন আছে। ঠিক আছে, এই জিনিসটা এটা হচ্ছে ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ছে। এই যে যেমন আমি হায়ারার্কিটা বললাম, মহারত্না, নবরত্ন, মিনিরত্ন, তারপর ক্যাটাগরি 1, তারপর ক্যাটাগরি 2। এই যে ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 এর যে কেন মানে কোনটা ক্যাটাগরি 1 আর কোনটা ক্যাটাগরি 2, মিনিরত্নটাই আবার দুটো ভাগে ভাগ হয়েছে, ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। সেই ক্যাটাগরি 1 এর মধ্যে কি হচ্ছে বলছে যে 3 বছরের মধ্যে অ্যাটলিস্ট তাকে 30 কারোর বা তার বেশি প্রফিটে থাকতেই হবে। তার বেশি একবার, মানে লাস্ট 3 বছরের মধ্যে যদি একবার হয় সেটা ক্যাটাগরি 1। কিন্তু যদি এরকম কোনো ক্রাইটেরিয়া ক্যাটাগরি 2 এর মধ্যে নেই, সেই কারণের জন্য মানে যেটা হয়, মানে ক্যাটাগরি 1 এর মধ্যে ওই ক্রাইটেরিয়া আছে ভাই 30 কোটির বেশি একবার 3 বছরের মধ্যে একবার তাকে আসতে হবে। যদি না আসে তখন সেটা ক্যাটাগরি 2। এই হচ্ছে সিম্পল ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করছি বুঝতে পেরেছো। নেপকো নিয়ে আমি প্রবাবলি যেটা প্রয়োজনীয় ডিটেলস আমি দিতে পেরেছি। এবং যদি আরও বেশি কিছু লাগে বা আর কিছু তোমাদের যদি মনে হয়, যেটা তোমাদের মনে হবে সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। এবং দেখো, আমি মোটামুটি বলে দিলাম যে অরুণাচল প্রদেশে কী হয়েছে। অরুণাচল প্রদেশের এক্স্যাক্টলি তোমার ডিস্ট্রিক্টটা কেবি পানওয়ার ডিস্ট্রিক্ট, পোসা ভিলেজ, তার জন্য নেপকোতে হয়েছে। 23 জুনে হয়েছে নেপকোর পুরো এই যে ফ্ল্যাশ ফ্লাডটা কেন হয়, এই জিনিসটা বোঝাতে পারলাম যে ওয়াটার স্যাচুরেশন খুব তাড়াতাড়ি এসে যায়, বাইন্ডিং ক্যাপাসিটি অনেক তাড়াতাড়ি লুজ করে ফেলছে। এবং এই যে নেপকো কলোনির কী, নেপকোর ফুল ফর্মটা কি, 2 এপ্রিল 1976 এটা তৈরি হয়েছে। শিলংয়ের হেডকোয়ার্টার আছে, হেডকোয়ার্টারটাও এসে যেতে পারে পরীক্ষার মধ্যে। এটা কিন্তু এইগুলোই তো আসবে। নেপকোর যে হেডকোয়ার্টার কোথায় আছে, নেপকো কত সালে এসেছে, নেপকোর মধ্যে কী কী মানে আছে, তো তার কারণে একটা হাইড্রো আছে, গ্যাস আছে বা থার্মাল আছে, সোলার আছে। হাইড্রোর মধ্যে যে 8টা আছে, সেই হাইড্রো কটা পাওয়ার প্ল্যান্ট আছে, 8টা পাওয়ার প্ল্যান্ট আছে। তার মধ্যে বড়টার নাম কি, সেটা হচ্ছে কামেং। দ্বিতীয়টার নাম কি, রাঙ্গা নদী। ঠিক আছে। গ্যাসের ক্ষেত্রে 3টে আছে, সেই গ্যাসের মধ্যে 3টে সবথেকে বড় হচ্ছে আসামে আছে, বাদ বাকি দুটো কোথায় আছে, ত্রিপুরাতে আছে। সোলারের একটা আছে, সেটা কি মোনারচাক, যেটা কিনা আছে হচ্ছে আমাদের ত্রিপুরাতে। ঠিক আছে। এই যে জিনিসগুলো, এইগুলোই মানে ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এটা এক্সাম ফোকাসভাবে আমি লেকচার বানিয়েছি। সো আমি আশা করছি আমি আগেও বানাবো এবং এটা তোমাদের হেল্প করতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবেই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ঠিক আছে। অল দ্য বেস্ট। নিজে পড়তে থাকো, খুব ভালোভাবে পড়তে থাকো। বাই।